Assalamu alaikum, dear students. How are you? I hope you are well by the grace of Almighty. Today we want to discuss on preposition. এই প্রিপজিশনটা ক্লাস 6 থেকে শুরু হয়ে ইন্টারমিডিয়েট এমনকি ডিগ্রি পর্যন্ত এসে থাকে। এই ইম্পর্টেন্ট একটা আলোচ্য বিষয় আমরা বলতে পারি প্রিপজিশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিসকাশন অন ইংলিশ গ্রামার। সো আমরা আজকে প্রিপজিশন সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদের জানা দরকার প্রি অর্থ কি, এই অর্থ সম্পর্কে তোমাদের অনেকেই ধারণা আছে। প্রি আচ্ছা, প্রি অর্থ পূর্বে, প্রি অর্থ কি পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান, তাহলে কি প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। প্রিপজিশন অর্থ পূর্বে অবস্থান। তাহলে আমরা বলতে পারি কিসের পূর্বে অবস্থান? মনে রাখবা নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তাহলে সংজ্ঞাটা কি হতে পারে? প্রিপজিশন সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেই নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। মনে থাকবে প্রিপজিশন কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। এখন তোমাদের একটু জেনে নিতে পারো প্রিপজিশনের প্রকারভেদ আছে অনেকগুলা, যেমন ডাবল আছে, তারপর সিম্পল প্রিপজিশন আছে, তারপর ডিসগাইজ প্রিপজিশন আছে, তারপর আছে কম্পাউন্ড প্রিপজিশন আছে, ফ্রেজ প্রিপজিশন আছে। তাহলে আমরা কাইন্ড নিয়ে আজকে আর আলোচনা আমরা করব না, শুধু আমরা একটু পজিশন অবস্থান নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন আছে এই উদাহরণ দেখ এখানে he goes to school। এখানে সেন্টেন্স এই টু একটা প্রিপজিশন, কারণ এই স্কুল এটা একটা নাউন, সেই নাউনের পূর্বে বসেছে, সেই জন্য একটা কি হবে? এটা একটা প্রিপজিশন। তবে মনে রাখবা যদি কোনো প্রিপজিশন ভার্বের পূর্বে বসে তাকে প্রিপজিশন বলা যাবে না, তাকে কি বলা যাবে? ইনফিনিটিভ। যেমন এখানে হি likes to go to school। দেখো এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে, যেমন তাহলে দুইটা টু আছে, একটা টু আছে নাউনের পূর্বে আর একটা টু আছে ভার্বের পূর্বে। এই হলো ভার্ব, এটা হলো নাউন। এই দুইটাই প্রিপজিশন হবে না। তাহলে যেটা নাউনের পূর্বে আছে সেটা হবে কি? সেটা হবে প্রিপজিশন। পূর্বে বলেছিলাম আমরা যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউনের সাথে সেন্টেন্সের, সেই ওয়ার্ডের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলা হয়। তাহলে দেখো এখানে ভার্বের পূর্বে একটা প্রিপজিশন আছে, সেজন্য কি হবে? এই প্রিপজিশনটাকে বলে ইনফিনিটিভ। অর্থাৎ ভার্বের পূর্বে যখন টু বসানো হয় তাহলে সেই ভার্বটা নিষ্ক্রিয় হয়ে যায়, নন ফাইনিট ভার্ব হিসাবে আমরা গণ্য করতে পারি। এটা গেল কি টু গো। এর
আরো জানা দরকার, যদি কোনো ভার্বের পূর্বে টু থাকে তার অর্থ দাঁড়ায় কি তে, কি দাঁড়ায় তে, যে সেই স্কুলে যেতে পছন্দ করে। এইভাবে এই দুটাকে আমরা প্রিপজিশন ধরবো না, এই প্রিপজিশন হচ্ছে এই গো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই গো ভার্বের সাবজেক্ট, সরি গো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং এই সেন্টেন্সটাকে, এই ভার্বটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। আবার আমরা জানি যে যদি কোনো ভার্বের পূর্বে প্রিপজিশন বসানো হয় সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। গুরুত্বপূর্ণ একটা রুলস রাইট ফর্মের ভার্বে আছে, বিভিন্ন ক্ষেত্রে নিয়মটা জানা অতীব জরুরি। যেমন কি বললাম, যদি কোনো ভার্বের পূর্বে প্রিপজিশন বসাতে হয় তাহলে সেই প্রিপজিশন থাকলে কি হবে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো হি ওয়েন্ট অন হান্টিং। এখানে অন একটা প্রিপজিশন আর এখানে হান্ট অর্থ শিকার করা, সেই জন্য হান্টের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তবে বলতে পারো স্যার এখানে তো ভার্বের পূর্বে টু এর পরে বসছিল, এখানে তো আইএনজি যুক্ত হয় নাই। তবে তোমার এটাও জানা দরকার যে টু একটি ব্যতিক্রম প্রিপজিশন, যে টু এর পরে ভার্ব থাকলে সেই ভার্বের বেস ফর্ম লিখতে হয়, প্রেজেন্ট ফর্ম হবে। তবে কি হবে, সেই ভার্বের সাথে কোনো পরিবর্তন হবে না, টু এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখন আমরা আরো কিছু ভার্বের উদাহরণ দিই। ফাদার অরবিট মি from go there। তাহলে কি হবে, এই যে এই প্রিপজিশন ফ্রম আছে, এই সেই ফ্রমের পরে কি হবে, আইএনজি যুক্ত করতে হবে। আর এই প্রিপজিশনের ক্ষেত্রে এই গো ভাবে কি হয়ে গেল, নিষ্ক্রিয় হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের আজকে আমরা আলোচনা করব যে সিম্পল কিছু প্রিপজিশন বা ডাবল কিছু প্রিপজিশন আছে। এখন বলতে পারো সিম্পল প্রিপজিশনটা কি, যদি দুটো বা তিনটি ওয়ার্ডের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে কোনো প্রিপজিশন গঠিত হয় সেটাকে বলে কি আমরা সিম্পল প্রিপজিশন। যেমন মনে করো টু অ্যাট অন ফ্রম, তারপরে আফটার, তারপরে ইন, এগুলোর কি ইটিস না। এই যে একটা ওয়ার্ডের মাধ্যমে বা একটা প্রিপজিশন আছে তাকে আমরা সিম্পল প্রিপজিশন বলি। এবার আছে ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন এই যে লিখলাম ইন এবং টু, এই দুটো কি হয় ইন টু। তারপর আছে উইথ এবং ইন, এই দুটো মিলে হয় উইথ ইন। তারপরে মনে করছে আপ এবং অন, এই দুটো মিলে কি হয় আপ অন, উপরে এইটিসি। ঠিক না, এটাই হলো আমাদের ডাবল প্রিপজিশন। তারপরে আমরা আরো আলোচনা করবো বা জানবো
ডিসগাইজ প্রিপজিশন কি, কম্পাউন্ড প্রিপজিশন, এভাবে পরে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব কোথায় কি রকমের প্রিপজিশন বসে। যেমন কতিপয় প্রিপজিশনের একই অর্থ প্রকাশ করে। যেমন দেখো উইথ, উইথ এবং বাই এই দুইটা ওয়ার্ড আর একই অর্থ অনেক সময় প্রকাশ করে। যেমন উইথ অর্থ সাথে আর বাই অর্থ কি দ্বারা, কিন্তু এখানে দুটো অর্থ একই অর্থ দাঁড়িয়েছে, সেটা হলো দ্বারা। হ্যাঁ, কি দ্বারা? যদি কোনো উপকরণের মাধ্যমে কোনো ক্রিয়া নিষ্পন্ন করা হয় তা সেক্ষেত্রে বলবে কি উইথ, মনে থাকবে উপকরণ। আর যদি কোনো কর্তা মানে কোনো ব্যক্তি কোনো ক্রিয়া নিষ্পন্ন করে সেক্ষেত্রে হবে বাই। যেমন দেখো হি কিল দা স্নেক, স্নেক এখানে উপকরণ বুঝিয়েছে, সেদিন কি হবে উইথ, উইথ স্ত্রী, অর্থাৎ সে একটি লাঠি দ্বারা সাপটি মারিল। এই যে উপকরণ বুঝিয়েছে সেই জন্য এখানে উইথ হবে। আমরা অনেকেই মনে করি যে এখানে দ্বারা বুঝিয়েছে তাহলে বাই হবে, কিন্তু না। মনে রাখবা, যদি উপকরণের মাধ্যমে কোনো কাজ নিষ্পন্ন করা হয় সেক্ষেত্রে বাই বসবে না, সেক্ষেত্রে বসবে উইথ। যেমন আছে আমরা এই কলম দ্বারা লিখি, ডাস্টার দ্বারা লিখি, বল দ্বারা খেলি, এই ক্ষেত্রে আমাদের কী হবে উইথ হবে। আবার যদি কোনো ব্যক্তি ক্রিয়া নিষ্পন্ন করে, যেমন লিখি দি স্নেক, snake was killed by him or by them। এই হিমটা একটা ব্যক্তি, সেই ব্যক্তি আর এই ব্যক্তি বুঝেছে সেই জন্য এখানে বাই হবে। মনে রাখবে, তাহলে কোনো উপকরণের সাহায্যে যদি কোনো ক্রিয়া নিষ্পন্ন করা হয় সেক্ষেত্রে হবে উইথ, আর যদি কোনো কর্তা ক্রিয়া নিষ্পন্ন করে সেক্ষেত্রে হবে বাই। তবে একটা কথা আছে, সেটা হলো যদি কোনো যানবাহনে চড়ে কোথাও যায় সেক্ষেত্রে হবে কি বাই। যেমন দেখো she went to school by bus। এবং অনেক যানবাহন আছে, ট্রেন, তারপরে বোট, ট্রেন, রিক্সা, বেবি ট্যাক্সি, ট্যাক্সি, ব্লা ব্লা। এইসব ক্ষেত্রে যদি কোনো যানবাহনের মাধ্যমে কেউ কোথাও যায় সেক্ষেত্রে হবে বাই। তাহলে কি গেল? গেল যে উপকরণের মাধ্যমে ক্রিয়া নিষ্পন্ন করলে হবে উইথ, আর কোনো ব্যক্তি ক্রিয়া নিষ্পন্ন করলে হবে বাই, আর যদি যানবাহনে চড়ে কোথাও অতিক্রম করে যায় সেক্ষেত্রে হবে কি বাই। কিন্তু মনে রাখতে হবে, যদি কোথাও পায়ে হেঁটে যায়, যানবাহনে যায় আবার পায়ে হেঁটেও যায়, সেক্ষেত্রে কিন্তু বাই বসবে না, উইথও বসবে না, বসবে কি বসবে অন। মনে থাকবে। দেখো they went to the hill on foot। এখানে পায়ে হেঁটে গেছে, সেটা কি হলো ওয়ান। তাহলে এভাবে কি হলো
তাহলে যদি যানবাহনে কোথাও যায় হবে বাই, আর পায়ে হেঁটে গেলে হবে 1। এবার গেলে বাই এবং উইথের ব্যবহার। এবার আছে দেখো ইন ইনটু, দুটো অর্থের মধ্যে বা ভিতরে, ইন অর্থ মধ্যে আবার ইনটু অর্থ মধ্যে। তাহলে পার্থক্যটা হলো কি? পার্থক্যটা হলো যদি কোনো জায়গায় কোনো অবস্থান বোঝায়, যেমন শুয়ে আছে, বসে আছে, লেখাপড়া করিতেছে, কথা বলিতেছে, একই জায়গায় অবস্থান করে, সেই ক্ষেত্রে হবে কি ইন। যেমন একটা উদাহরণ মাধ্যমে দিতে, দে আর রিডিং, they are reading in the room. আমরা একটা সিটি ইন দা রুম, এইখানে কিন্তু কি বুঝাইছে? অবস্থান বুঝাইছে যে তারা ঘরের ভিতর লেখাপড়া করতেছে। দেখো যদি আমরা এটার সাথে আর বাইরে লিখি ইন দা মেন টাইম, meantime some on enter there's the there's the তাহলে কি গেল? তারা রুমের ভিতরে অবস্থান করে তারা পড়ালেখা করতেছিল, ইতিমধ্যে একজন কেউ এই রুমের ভিতরে প্রবেশ করলো, তাহলে কি হলো? ইনটু। এভাবে গতিশীল, ভীত, চালিত, উৎপন্ন বুঝালে কি বলবে? ইনটু বলবে। অর্থাৎ কোনো জায়গায় প্রবেশ করলে, কোনো বোতলে পানি ঢাললে, ঠিক না, তারপরে বোতলে তেল ঢাললে, হ্যাঁ হবে ইনটু। মনে থাকবে? এই গেল ইন ইনটু ব্যবহার। এবার আসো দেখো between এবং এমন, এই দুটার অর্থ হলো মধ্যে। অর্থ কি? মধ্যে বলি আমরা বা মাঝে বলি। তাহলে মনে রাখতে হবে দুটোর অর্থ একই অর্থে এখানে ব্যবহৃত বোঝাবো আমরা, সেই ক্ষেত্রে কোন জায়গায় কোনটা বলবে। তা মনে রাখবা যদি দুজনার মধ্যে বোঝায়, কয়জন? দুইজন, সেই ক্ষেত্রে বলবে বিটুইন। আর যদি অনেক জনার মধ্যে বোঝায় সেই ক্ষেত্রে হবে কি? এমন। মনে থাকবে? যেমন দেখো he or she divided the fruits dash 2
কি করলো সে দুজনের ভিতরে এই ফলগুলো ভাগ করে দিল সে দুজন বুঝিয়েছে সেজন্য কি হবে এখানে হবে বিটুইন কি হবে বিটুইন আর একটা কথা they discuss the matter that themselves অনেকগুলো বুঝিয়েছে সেদিন কি হবে এমন মনে থাকবে যদি দুজনের মধ্যে বুঝায় সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে হবে বিটুইন আর যদি অনেকগুলোর মধ্যে বুঝায় তাহলে হবে এমন আমাদের কাছে এখানে দুইটার ভিতরে একটু পার্থক্য আছে একই অর্থ প্রকাশ করে না কিন্তু বানানটা একই রকম একটা বিসাইড বিসাইডের বানান হলো পাশে আর দুই একটা আছে বিসাইড বিসাইড হলো ইহা ছাড়া এর ভিতরে একটা হলো প্রিপজিশন বিসাইড হলো প্রিপজিশন আর বিসাইড এটাকে বলে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড কোনো সেন্টেন্সকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় তাহলে তোমাদের মনে রাখতে হবে এই দুটোরও কিছু আলাদা আলাদা ব্যবহার রয়েছে সেটা হলো যদি পাশে বুঝায় তাহলে কি হবে বিসাইড আর যদি ইহা ছাড়া বা অধিক অন্তু বুঝায় সেক্ষেত্রে বলবে বি সাইড যেমন he said beside me অর্থাৎ সে আমার পাশে বসা আছে এই যে পাশে বুঝাইতে তাহলে কি হলো এখানে বিসাইড বুঝলো এখন যদি আমরা আরেকটু নেই in the meantime his mother into the room and what besides his father also came with her তাহলে কি হলো এখানে যে পাশে বসা থাকছে সেজন্য হচ্ছে বিসাইড আর ইহা সারা বুঝালে বা অধিক অন্ত বুঝালে হবে কি বি সাইড মানে ইহা সারা যদি এখানে আছে কি হি সেড বিসাইড মি সে আমার পাশে বসেছিল ইন দ্য মেন টাইম হিজ মাদার এন্টার্ড ইনটু দ্য রুম ইতিমধ্যে তার মা রুমের মধ্যে প্রবেশ করলো বিসাইড সারা
his father also came with her. ইয়া সারা তার মাও তার বাবার সাথে আসলো। দেখো উইথের একটা ব্যবহার আগে আমরা বুঝেছিলাম, এবার আমার একটা ব্যবহারে লিখেছি উইথ, ঠিক না? এখানে উইথ দ্বারা আর ইন দ্বারা মধ্যে বুঝেছে মধ্যে। এখন এখানে আমরা যে ভবিষ্যৎকালের ব্যাপক সময় যদি বুঝাই, সেই ব্যাপক সময়ের ক্ষেত্রে বলবে কি ইন, আর যদি সেই ব্যাপক সময় আগে বুঝায় তাহলে হবে উইথিন। যেমন দেখো এটা বুঝতে একটু জটিল, কিন্তু আমি সহজ সমাধানও দিয়ে দেব। হি উইল কাম in a week. এখানে আমরা ইন দিয়েছি, মানে বলছি ভবিষ্যৎকালে ব্যাপক সময়, সে এক সপ্তাহ আসবে। তো যদি এক সপ্তাহ পূর্ণ করে আসে সেক্ষেত্রে হবে কি ইন, আর যদি এক সপ্তাহ আগে আসে তাহলে হবে কি উইথিন। যেমন আছে he will come with within a week। তাহলে এটাকে এই যে উইথিন তার কি বলছিলেন, ব্যাপক সময়ের আগে বুঝিয়েছে, যে এক সপ্তাহ আগে বুঝিয়েছে। আর ইন বুঝালে কি হবে, এক সপ্তাহ পুরোপুরি বুঝাবে। এখন তোমরা সেন্টেন্সে এগুলো ধরা অনেক কষ্ট হয়ে যাবে যে কোনটা এক সপ্তাহ পুরো বুঝায় আর কোনটা এক সপ্তাহ আগে বুঝায়। অতএব সেক্ষেত্রে তোমরা যদি খালি উইথ অথবা উইথিন দুটোর যে কোনো একটা বসাও সেক্ষেত্রেই হয়ে যাবে, বুঝাবে। তাহলে তোমরা উইথিন এবং ইন এটা আলাদা করে বসানোর দরকার নাই, যে কোনো একটা বসিয়ে দেবা, মনে থাকবে। এটা আমি সহজ করে দিলাম, কারণ আমরা যখন এসএসসির খাতা দেখি তখন আমাদের যে হেড এক্সামিনার থাকে ওনারা ইনস্ট্রাকশন দিয়ে দেয় এসব ক্ষেত্রে আপনারা ইন অথবা উইথিন যেটাই লিখবে সেই ক্ষেত্রেই নাম্বার দিয়ে দেবে। সেই অভিজ্ঞতা দেখে তোমাদের আজকে বুঝলাম। এবার দেখো আরেকটা উদাহরণ আছে, আফটার এবং উইথিন। এই দুটোর অর্থ হলো মধ্যে। কারণ আমরা জানি আপনার তো পরে উইথিন অর্থ মধ্যে, ঠিক আছে। তবে দেখো এখানে দুটোর অর্থ একই অর্থে ব্যবহৃত হয়েছে, আফটার এবং উইথিন। সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে কোন জায়গায় কোনটা বসে, যদি অতীতকালের ব্যাপক সময় বোঝায় সেই ক্ষেত্রে হবে কি আফটার, আর যদি ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝায় সেই ক্ষেত্রে হবে কি উইথিন। মনে থাকবে। যেমন father came home after a month.
এই যে ভবিষ্যৎ, এখানে অতীতকাল আর ভবিষ্যৎকাল বুঝিয়েছে এই অর্থাৎ মাধ্যমে, ঠিক আছে। আবার যদি এটা দেখো, এখানে দেখো এটা ভবিষ্যৎকালে বুঝিয়েছে, ভবিষ্যৎকালের ব্যাপক সময় বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমরা বসিয়েছি উইথিন। আর পূর্বটা হলো ব্যাপক সময় বুঝিয়েছে অতীতকালে, সেই ক্ষেত্রে আমরা বসিয়েছি আফটার। তাই এইগুলো আমাদের প্রিপজিশনে কিছু ব্যবহার, আরও কিছু ব্যবহার আমাদের রয়ে গেল, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। দ্যাটস ফর অল দ্য বেস্ট।